ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা সবাই? আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে? ওকে, তো ওকে ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। আজকে আমরা শুরু করতেছি প্রোগ্রামিং সি এর চ্যাপ্টার 4 ইনপুট আউটপুট অপারেশন। অর্থাৎ আমাদের পূর্বের অধ্যায়ে আমরা দেখছি অপারেটর সম্পর্কে। তো অপারেটর সম্পর্কে তোমাদের কিছু প্রোগ্রাম ছিল, তো বলছিলাম যে প্রোগ্রামগুলো আগে আমরা দেখব, তারপরে পরবর্তী চ্যাপ্টার শুরু করব। বোর্ড একটু ঘোলা লাগতেছে না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এবার দেখো তো বোর্ডটা ঠিক আছে কিনা। যদি ক্লিয়ার না হয় তার এবার মনে হয় একটু ঠিক আছে। তো ওকে, তো আমরা বলছিলাম যে কিছু প্রোগ্রাম দেখব, প্রোগ্রাম দেখার পরে তারপরে আমরা চ্যাপ্টার 4 শুরু করব আর কি। তো আমাদের এখানে প্রোগ্রাম বলতে প্রোগ্রাম তেমন যেগুলো প্রোগ্রাম আছে, প্রোগ্রামগুলো তোমাদের বইতে যে প্রোগ্রামগুলো দেওয়া আছে আর কি, বইগুলো হচ্ছে তোমাদের প্রোগ্রামগুলো হচ্ছে তোমাদের ইফ এলস কন্ডিশন। ওকে ঠিক আছে, শুরু করি। ইফ এলস কন্ডিশন প্লাস হচ্ছে যে তোমাদের লুপ যেটা আছে, মানে অর্থাৎ পঞ্চম অধ্যায়ের যে টপিকসগুলো আছে, পঞ্চম অধ্যায়ের টপিকসগুলো করার পরে আমরা প্রোগ্রামগুলো ভালোভাবে বুঝতে পারবো। তো আমরা করব কি, আমরা চতুর্থ অধ্যায়টা করে তারপরে হচ্ছে যে আমাদের প্রোগ্রামগুলো যেগুলো আছে সেই তৃতীয় অধ্যায়েরগুলো প্লাস পঞ্চম অধ্যায়েরগুলো একসাথে আমরা প্রোগ্রামগুলো প্র্যাকটিস করব, সেটা তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো আমরা চতুর্থ অধ্যায়টা আগে করে নিই, তারপরে আমি সবগুলোই তোমাদের সিকোয়েন্সিয়ালি যেভাবে বুঝতে সুবিধা হয় সেভাবে আমি করাবো। তো এখন কথা হচ্ছে ইনপুট আউটপুট অপারেশন। অর্থাৎ ইনপুট আউটপুট অপারেশন বলতে আমরা কিবোর্ড থেকে কম্পিউটারে যে ইনপুটগুলো দিই সেই ইনপুটগুলো, আর আমাদের প্রোগ্রাম প্রসেস করার পর আউটপুটে অর্থাৎ আমাদের প্রোগ্রামের রেজাল্ট হিসাবে যে জিনিসগুলো দেয়, আউটপুট দেখার জন্য যে ফাংশনগুলো আছে সেটা সম্পর্কে এই অধ্যায়টা। অর্থাৎ আমাদের কিবোর্ড থেকে ইনপুট নেওয়া এবং কম্পিউটারের কাজ শেষে আউটপুট, মনিটরে যে আউটপুট আমরা দেখতে পাই সেগুলোর জন্য যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো নিয়েই হচ্ছে আমাদের এই অধ্যায়টা আর কি। তো এইগুলোকে মানে যেসব স্টেটমেন্টের মাধ্যমে কোনো ভেরিয়েবল, মানে ভেরিয়েবলের আমরা ইনপুট নিতে পারি এবং ভেরিয়েবলের মানগুলো আউটপুটে দেখতে পারি, সেগুলোকেই বলা হয় ফরম্যাটেড ইনপুট আউটপুট। তো এরকম ফরম্যাটেড ইনপুট আউটপুট সম্পর্কে আমরা যদি ফার্স্টে ইনপুটের কথা বলি, তো ইনপুটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ফাংশন হচ্ছে স্ক্যানএফ। আর ফাংশন বোঝার জন্য ফাংশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, একটা লেখা থাকবে এরকম নর্মালি স্ক্যানএফ, প্রিন্টএফ, যেরকম বিভিন্ন ধরনের লেখা থাকবে। লেখার পরে এই যে প্রথম বন্ধনী মানে ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে দুটো ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং এবং ক্লোজিং ব্র্যাকেট থাকবে, এরকম সিনট্যাক্স যেগুলোতে থাকবে সেগুলোকে সবগুলোকেই ফাংশন বলে। তো স্ক্যানএফ একটা ফাংশন, তো এই ফাংশনের মাধ্যমে আমরা কিবোর্ড থেকে ইনপুট নিয়ে থাকি। তো এটার সিনট্যাক্সের কথা যদি বলি আমরা, সিনট্যাক্সটা কেমন হবে? স্ক্যানএফের সিনট্যাক্সটা হচ্ছে ফার্স্টে আমরা স্ক্যানএফ লিখব, এরপরে ডাবল কোটেশন ফরম্যাট স্পেসিফায়ার, এরপরে কমা অ্যাম্পারস্যান্ড, এই সাইনগুলো দিতে হবে, এরপরে ভেরিয়েবল নেম। ওকে, তো এখানে বোঝাচ্ছে কি যে আমাদের স্ক্যানএফ লেখাটার মধ্যে আমরা ইনপুট নেওয়ার জন্য আমাদের ফাংশনটাকে ফরম্যাট স্পেসিফায়ার দিতে হবে ডাবল কোটেশনের মধ্যে, এরপর একটা কমা দিতে হবে, এরপর একটা অ্যাম্পারস্যান্ড সাইন দিতে হবে, এরপরে ভেরিয়েবলের নেম। সাপোজ আমরা যদি এমন হয় যে আমাদের একটা ভেরিয়েবল নিলাম int a, তো এই ভেরিয়েবলটা যদি আমরা কিবোর্ড থেকে এর ভেরিয়েবলের একটা মান আমরা যদি কিবোর্ড থেকে ইনপুট নিতে চাই তাহলে কিভাবে ইনপুট নিব? তো এটার জন্য আমি আগে ফার্স্টে সিনট্যাক্সটা লিখে নিই, ছোট হাতের, সবগুলোই ছোট হাতের। স্ক্যানএফ %d, $a, তাহলে কি হবে? কিবোর্ড থেকে একটা ইনপুটের জন্য অপশন আসবে, আমরা কিবোর্ড থেকে ইনপুট দেবো, দেওয়ার পরে এই এ ভেরিয়েবলের মধ্যে সে মানটা অ্যাসাইন হবে আর কি। তাহলে এখন দেখো আমরা যদি আমাদের সিনট্যাক্সের সাথে মিলাই, এখানে দেখো ডাবল কোটেশনের মধ্যে লেখা আছে ফরম্যাট স্পেসিফায়ার,
আর এরপরে কমা এম্পারসেন্ট দিয়ে ভেরিয়েবল নেম। তাহলে দেখো আমাদের ভেরিয়েবলের নেমটা ছিল এ, আমরা কমা দিছি, এম্পারসেন্ট দিছি, এরপরে ভেরিয়েবলের নামটা দিছি এ এবং ডাবল কোটেশনের মধ্যে দিছি %d। তাহলে এই %dটাই হচ্ছে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার, অর্থাৎ ফরম্যাট কোন ফরম্যাটের আমরা ভেরিয়েবলে ইনপুট নিতে যাচ্ছি সেটাকে স্পেসিফাই করে দেওয়াকে বলা হচ্ছে ফরম্যাট স্পেসিফায়ার। যেমন দেখো আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবল আমরা ইনপুট নিলাম, সেই জন্য দিলাম হচ্ছে %d, অর্থাৎ ইনপুট ইন্টিজার টাইপকে স্পেসিফাই করা হচ্ছে %d এর দ্বারা। সরি, তো আমরা ইন্টিজার টাইপের ভেরিয়েবল যখন আমরা ইনপুট নিচ্ছি তখন দিচ্ছি %d। তাহলে আমাদের এরকম ফরম্যাট স্পেসিফায়ার আছে কিছু, তা আমাদের বহুল প্রচলিত মানে আমাদের বেশি ব্যবহার করা আমরা ফরম্যাট স্পেসিফায়ারগুলো যদি দেখি, আমাদের ইন্টিজারের জন্য আমরা ফরম্যাট স্পেসিফায়ার হচ্ছে স্পেসিফায়ার %d, ক্যারেক্টারের জন্য %c, ফ্লোটের জন্য %f, ডাবলের জন্য %lf। তো এই চারটা আমাদের সর্বোচ্চ ব্যবহার করা হবে। আর একটা আছে স্ট্রিং এর জন্য %s। তো এগুলো হচ্ছে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার, ঠিক আছে। তো ফরম্যাট স্পেসিফায়ার বলতে বোঝাচ্ছে কি যে আমাদের যে ভেরিয়েবলগুলো আছে, যেমন ইন্টিজার টাইপের কোনো ভেরিয়েবল, যেমন এখানে ইন্টিজার টাইপের ভেরিয়েবল আমরা নিছি, সেই ভেরিয়েবলের জন্য দিছি %d। তো এরকম ইন্টিজারের জন্য %d, ক্যারেক্টারের জন্য %c, ফ্লোটের জন্য %f, ডাবলের জন্য %lf এবং স্ট্রিং এর জন্য %s। অর্থাৎ আমাদের যে ভেরিয়েবলগুলো আমরা যে টাইপের ভেরিয়েবল ইনপুট নিতে যাচ্ছি সেটা আগে বলে দিতে হবে। আমরা এখানে এই ডাবল কোটেশনের ভিতরে যেটা বলে দিব, যদি বলে দিই %f, তার মানে বোঝা যাচ্ছে আমরা একটা ফ্লোট টাইপের ভেরিয়েবল ইনপুট নিতে যাচ্ছি এবং ফ্লোট টাইপের ভেরিয়েবলটার নামটা এখানে দিয়ে দিতে হবে, আর তার আগে দিতে হবে কি কমা এবং অ্যাম্পারস্যান্ড সাইনটা। এটাই হচ্ছে আমাদের স্ক্যানএফ এর সিনট্যাক্স। তো আমরা যদি একটা প্রোগ্রাম করি যে একটা সংখ্যা কিবোর্ডে ইনপুট নিয়ে সেই সংখ্যাটা আউটপুটে দেখার প্রোগ্রাম, তো আমাদের এটা ইনপুট ফাংশন সম্পর্কে জানলাম স্ক্যানএফ। এরকম আমাদের আরেকটা আউটপুট, বহুল প্রচলিত আউটপুট ফাংশন আছে, সেই আউটপুট ফাংশনটার নাম হচ্ছে প্রিন্টএফ, ঠিক আছে। তো আমাদের এটা হচ্ছে কি আমাদের ইনপুট ফাংশন। ইনপুট ফাংশন আমাদের একটা আউটপুট ফাংশন আছে, আরো ফাংশন আছে, এই দুটো সবচেয়ে বেশি ব্যবহার হয়। এটা হচ্ছে প্রিন্টএফ। তো প্রিন্টএফ ফাংশনের সিনট্যাক্সটা হচ্ছে কি, এই প্রিন্টএফ ফাংশন এর ভিতরে ডাবল কোটেশন। আচ্ছা, ডাবল কোটেশনের ভিতরে আমরা যা লিখবো সেটা কি হবে, আমাদের কিবোর্ড মানে কম্পিউটারের ল্যাপটপ দিয়ে দেখালে ভালো হতো। হ্যাঁ ঠিক বলছো, ল্যাপটপ দিয়ে দেখালে ভালো হতো, বাট সমস্যা হয় কি যে তোমাদের ল্যাপটপ দিয়ে দেখালে আমার এই যে এক্সপ্লেন করার বিষয়গুলো, এই এক্সপ্লেন করাগুলো আসলে একটু কঠিন হয়ে যায়। তো এই জন্য ল্যাপটপ দিয়ে দেখায় না। তবে তোমাদের একটা কাজ করব কি, যে আমি এই জিনিসগুলো আপাতত একটু দেখাইনি, এরপরে তোমাদের নেক্সট ক্লাসে অর্থাৎ চতুর্থ অধ্যায় শেষে পঞ্চম অধ্যায়ে যখন আমরা প্রোগ্রামগুলো করব, প্রোগ্রামগুলো আমরা সব ল্যাপটপে একটা ক্লাসে করে ফেলবো, তোমাদের তখন সুবিধা হবে। তো আজকে কনসেপ্টগুলো আমরা বুঝে নিই, কনসেপ্টগুলো বুঝার পরে তারপরে ল্যাপটপে আমরা প্রোগ্রামগুলো করে প্র্যাকটিক্যালি জিনিসগুলো বুঝবো, তাহলে সুবিধা হবে। তো আজকের ক্লাসটা আমরা বোর্ডেই করি, নেক্সট ক্লাসটা আমরা ল্যাপটপে করব। ওকে, তো আমরা এই যে প্রিন্টএফ ফাংশন, এই প্রিন্টএফ ফাংশনে এই ডাবল কোটেশনের ভিতরে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে আমাদের ডিসপ্লেতে প্রদর্শন করবে। এখন আমরা যদি এরকম করি, আমরা বিষয়টা দেখি যে আমরা তবে আমাদের যখন কোনো ভেরিয়েবলকে আমরা যখন আউটপুটে প্রদর্শন করতে যাব, তখন সেমভাবে এই ডাবল কোটেশনের ভিতরে আমাদের এখানে লিখতে হবে কি, আমরা এটা একটু বড় করে লিখি, প্রিন্টএফের ভিতরে ডাবল কোটেশনের ভিতরে লিখব ফরম্যাট স্পেসিফায়ার আর কমা দিয়ে ভেরিয়েবল নেম, ঠিক আছে। তো দেখো আমাদের যে স্ক্যানএফ এবং প্রিন্টএফ ফাংশনের মধ্যে দেখো প্রায় সেম আমাদের সিনট্যাক্সটা। হ্যাঁ স্ক্রিন শেয়ার করে, বুঝতে পারছো ভাইয়া, তুমি স্ক্রিন শেয়ার করে কথা বলতেছো। আমরা আগামী ক্লাসটা স্ক্রিন শেয়ার করে করবো আর কি, অর্থাৎ আগামী ক্লাসে আমরা এই কনসেপ্টগুলো বুঝে এগুলো দিয়ে যখন প্রোগ্রাম করব কম্পিউটারে, তখন ওটা আমরা কম্পিউটারে স্ক্রিন শেয়ার করে দেখাবো আর কি। ওকে, তো দেখো আমাদের স্ক্যানএফ এবং প্রিন্টএফ ফাংশনের মধ্যে দেখো প্রথমে স্ক্যানএফ এর মধ্যে ডাবল কোটেশনের মধ্যে ফরম্যাট স্পেসিফায়ার, প্রিন্টএফ এও ডাবল কোটেশনের মধ্যে ফরম্যাট স্পেসিফায়ার।
শুধু পার্থক্য কোথায় দেখো, এখানে কমা দিয়ে ভেরিয়েবল নেম, এখানে কমার পরে একটা অ্যাম্পারসেন্ট, অর্থাৎ স্ক্যানএফ এর ক্ষেত্রে অ্যাম্পারসেন্ট দিয়ে ভেরিয়েবল নেম লিখতে হবে, আর প্রিন্টএফ এর ক্ষেত্রে শুধু কমা দিয়ে ভেরিয়েবলটা লিখে দিলেই হচ্ছে। তো এটারও কিছু কারণ আছে, যেমন এই অ্যাম্পারসেন্টটাকে বলা হয় আমাদের অ্যাড্রেস লোকেটর। ঠিক আছে, আমরা একটু ডিটেলস হয়ে যাচ্ছে, জাস্ট একটু জেনে রাখো। অর্থাৎ আমরা ইনপুট নিয়ে আমাদের এই যে ভেরিয়েবলটা আমরা একটা ভেরিয়েবলের মধ্যে যে রাখবো, সেই ভেরিয়েবলটা আমাদের মেমোরির কোনো একটা জায়গাতে থাকবে। তো এই অ্যাম্পারসেন্টের মাধ্যমে মেমোরির ওই জায়গাতে যে মানটা আমরা ইনপুট নিচ্ছি সেই মানটা ওই মেমোরির সেই জায়গাতে রাখার জন্য স্ক্যানএফ ফাংশনে অ্যাম্পারসেন্ট ব্যবহার করা হয়, বাট প্রিন্টএফে শুধুমাত্র ভেরিয়েবলের নামটা দেওয়া হয়। আমরা জাস্ট ছোট্ট একটা এক্সাম্পলের মাধ্যমে বিষয়টা বোঝার চেষ্টা করব। দেখো, আমরা একটা প্রোগ্রাম নিলে প্রোগ্রামে ইনপুট আউটপুটে যে স্ক্যানএফ প্রিন্টএফ এই ফাংশনগুলো লিখলাম, এই ফাংশনগুলো আমাদের লাইব্রেরির মধ্যে থাকে, অর্থাৎ হেডার ফাইলের মাধ্যমে আমরা সেটাকে ডিফাইন করে দিতে হয়। সেটার জন্য আমরা দিতে হয় ফার্স্টে দিব হ্যাশ ইনক্লুড .s, এই যে লাইনটা লিখলাম হ্যাশ ইনক্লুড stdio.h, অর্থাৎ std বলতে বোঝায় স্ট্যান্ডার্ড, io বলতে বোঝায় ইনপুট আউটপুট, অর্থাৎ স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট হেডার ফাইল। অর্থাৎ আমাদের স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট যে ফাংশনগুলো আছে সেই ফাংশনগুলো আমরা এই প্রোগ্রামে ব্যবহার করতে যাচ্ছি, এটা বলা হয় এই হেডার ফাইলটার মাধ্যমে। স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশন কোনগুলো? এই যে স্ক্যানএফ, প্রিন্টএফ, এগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশন। তো আমরা এরপরে আমাদের মেন ফাংশন আমরা পূর্বেও এইরকম ফরম্যাট দেখছি, আইএনটি মেন, অর্থাৎ আমরা মেন ফাংশন শুরু করলাম। এর ভিতরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে কি, যে এই ফাংশনের ভিতরে আমরা এখন একটা ভেরিয়েবল নিলাম আইএনটি নাম্বার নামে নিলাম, নাম। ঠিক আছে, এই নাম নামে একটা ভেরিয়েবল নিলাম, এবং এই ভেরিয়েবলটা আমরা স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে যদি ইনপুট নিতে চাই তাহলে কি করতে হবে, আমাদের স্ক্যানএফ লিখতে হবে, স্ক্যানএফ। তারপরে যেহেতু ইন্টিজার টাইপের ভেরিয়েবল ইনপুট নেব, এই জন্য ফরম্যাট স্পেসিফায়ারের মধ্যে আমরা লিখবো %d, তারপরে কমা দিব, অ্যাম্পারসেন্ট দিব, এবং ভেরিয়েবলের নাম এটা আমরা দিব নাম। এরপরে এই সেম ভেরিয়েবলটাই যদি আমরা আউটপুটে দেখাতে চাই তাহলে কি করতে হবে, আমাদের প্রিন্টএফ ফাংশন লিখতে হবে, প্রিন্টএফ, এবং প্রিন্টএফের ভিতরে সেম ভাবে ফরম্যাট স্পেসিফায়ার %d দিব, এবং কমা দিয়ে আমরা ভেরিয়েবলের নাম দিব নাম। তাহলে এটা প্রিন্টএফ হয়ে গেল। এখন একটু পার্থক্য কি বলো দেখি, যে আমাদের এই স্ক্যানএফে শুধুমাত্র আমরা ইনপুট নিতে পারবো, বাট প্রিন্টএফের মধ্যে আমরা আরো কিছু জিনিস সাথে অ্যাড করতে পারবো। যেমন আমরা প্রিন্টএফের মধ্যে আমরা এখানে লিখলাম যে নাম্বার ইকুয়াল টু, আমরা এখানে দিলাম %d, তারপরে কমা দিয়ে নাম, সেমিকোলন দিয়ে শেষ করলাম। তো দেখো এখানে আমরা পরবর্তীতে কি করছি, নাম্বার ইকুয়াল টু দিয়ে %d দিছি, তাহলে আউটপুট এরকম ভাবে দেখাবে, নাম্বার ইকুয়াল টু, আমরা ইনপুটে ধরো এখানে নাম্বার ইনপুট দিলাম 20, তাহলে 20 ইনপুট দেওয়ার পরে এই ইকুয়ালের পরে এইখানে 20 দেখাবে, অর্থাৎ %d যেখানে আছে সেই জায়গাটায় এই ভেরিয়েবলের মানটা আমাদের দেখায় দিবে। এভাবে হচ্ছে স্ক্যানএফ এবং প্রিন্টএফ ফাংশন কাজ করে। এছাড়া আমাদের আরো কিছু ইনপুট আউটপুট ফাংশন রয়েছে, যেমন আমরা যদি একটা গুরুত্বপূর্ণ একটা ফাংশন, সেটা হচ্ছে কি আমাদের গেটস। এই গেটস ফাংশনের মাধ্যমে আমরা কি করতে পারি, আমরা একটা স্ট্রিং ইনপুট নিতে পারি। স্ট্রিং ইনপুট বলতে কি, যে আমাদের ডাবল কোটেশনের ভিতরে যে ক্যারেক্টারগুলো থাকে, যে লিখলাম ধরো এখানে DLZ, অর্থাৎ এই DLZ লেখাটা যেটা ডাবল কোটেশনের ভিতরে আছে এই লেখাটাকে বলা হচ্ছে একটা স্ট্রিং। তো এরকম স্ট্রিং মানে অনেকগুলা ক্যারেক্টার একত্রে ইনপুট নেওয়ার জন্য আমরা স্ট্রিং হিসেবে আমরা ইনপুট নিয়ে থাকি। এটার জন্য একটা ফাংশন হচ্ছে গেটস। তো গেটস ইনপুট নেওয়ার জন্য অনেকগুলো ক্যারেক্টার মিলে একটা এই আমাদের স্ট্রিং তৈরি হয়। তো এটার জন্য আমাদের যেটা করা লাগবে সেটা হচ্ছে কি, গেটস ফাংশনটা ব্যবহার করার জন্য আমাদের ক্যারেক্টার অ্যারে নেওয়া লাগে। ক্যারেক্টার হচ্ছে কি, সিঙ্গেল একটা ক্যারেক্টার রাখার জন্য ক্যারেক্টার ভেরিয়েবল ব্যবহার করা হয়। আর যখন একাধিক ক্যারেক্টার আমরা ব্যবহার করব তখন দিলাম ch নামে একটা ভেরিয়েবল নিলাম, এটার ভিতরে দিলাম 20, অর্থাৎ এটার মাধ্যমে বোঝায় কি যে আমরা 20টা ক্যারেক্টারের একটা অ্যারে নিলাম। তো অ্যারে আমরা পরবর্তী অধ্যায়ে আছে, তো অ্যারে সম্পর্কে আমরা সেখানে ডিটেইলস জানবো। বাট আমাদের অনেকগুলো ক্যারেক্টার মিলে একটা স্ট্রিং হয়। তো এরকম একটা স্ট্রিং ইনপুট নেওয়ার জন্য মূলত আমরা এই 20টা ক্যারেক্টারের একটা
অ্যারে ইনপুট দেওয়ার জন্য আমরা এরকম একটা ভেরিয়েবল নিলাম ch নামে। এরপরে আমরা এই গেটস ফাংশনের মাধ্যমে আমরা করব কি, গেটস, এই গেটসের মধ্যে ch দিলে হবে কি, এই chটার ভিতরে ইনপুট নেবে এরকম, মানে এটা ইনপুট নেওয়ার জন্য গেটস ফাংশনটা আমরা ব্যবহার করলাম। সেম ভাবে আরেকটা জিনিস, আমরা এই আউটপুট দেখানোর জন্য, শুধু স্ট্রিং ইনপুট আউটপুটের জন্য, এই পুরো স্ট্রিংটা আমরা যদি আউটপুটে দেখতে চাই তাহলে আমরা সেটা করব কি, পুটস, মানে সম্পূর্ণ স্ট্রিংটা ধরো আমরা লিখলাম এরকম, ইনপুট দিলাম ডিপ্লোমা লার্নিং, কয়টা হলো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16, বুঝলেন? এখানে আমরা 25 করে দিই। দেখো এখানে কেন আমি হিসাবটা করলাম, দেখো আমাদের এখানে যে কয়টা ক্যারেক্টার দিছি সেই কয়টা ক্যারেক্টারই আমরা ইনপুট দিতে পারবো। তো সেক্ষেত্রে আমরা এখানে গুণে দেখলাম যে ডি একটা ক্যারেক্টার, আই একটা ক্যারেক্টার, পি একটা ক্যারেক্টার, এরকম ভাবে সবগুলো মিলে যে কয়টা ক্যারেক্টার হবে সেটাই হবে হচ্ছে আমাদের টোটাল ইনপুটের সংখ্যা। তো আমরা এখানে 25 দিলাম। এই স্পেসটাও কিন্তু একটা ক্যারেক্টার হিসেবে গণনা করবে, মানে প্রত্যেকটা জিনিস এক একটা ক্যারেক্টার। তো এরকম সম্পূর্ণ ইনপুটটা যদি আমরা দিই, আউটপুটে কি হবে, এই সম্পূর্ণ লেখাটা প্রদর্শন করবে। বাট স্ক্যানএফ এর মাধ্যমে কিন্তু আমরা এরকম ভাবে আমরা এই সম্পূর্ণ স্ট্রিং ইনপুট দিতে পারি না, পারি মানে কিন্তু নর্মাল ওয়েতে পারি না। তো সেই জন্য আমরা গেটস এবং পুটস ফাংশন ব্যবহার করি, গেটসের মাধ্যমে ইনপুট দেবো এবং পুটসের মাধ্যমে স্ট্রিং আউটপুট দেখতে পারি। এখানে দেখো আমাদের ফরম্যাট স্পেসিফায়ারগুলো কিন্তু ব্যবহার করার প্রয়োজন পড়তেছে না, যে %c, %d, %f এগুলো ব্যবহার করা পড়তেছে না। বাট পার্থক্য হচ্ছে কি, যে আমরা স্ক্যানএফ এর মাধ্যমে আমরা যে কোনো ক্যারেক্টার ইনপুট নিতে পারি, যা ইন্টিজার, ফ্লোট, ক্যারেক্টার, ডাবল, যে কোনো কিছু। বাট আমরা গেটসের মাধ্যমে কিন্তু শুধুমাত্র স্ট্রিং ইনপুট নিতে পারি। তো শুধুমাত্র যদি এমন হয় যে স্ট্রিং ইনপুট নেওয়া লাগবে, সেক্ষেত্রে আমরা গেটস ব্যবহার করতে পারি বা পুটস দিয়ে আউটপুট দেখতে পারি। আর আরেকটা ফাংশন আছে যেটা আমরা ব্যবহার করতে পারি, তো সেটা হচ্ছে কি, গেট CHAR, ঠিক আছে? তো গেট CHAR এর মাধ্যমে সিঙ্গেল একটা ক্যারেক্টার ইনপুট নেওয়ার জন্য এই গেট CHAR ব্যবহার করা হয়। জাস্ট এই জিনিসগুলো একটু জেনে রাখার জন্য তোমাদের বলতেছি। আর গেট আরেকটা ফাংশন আছে কি, যে গেট CH আর গেট CHE। তো এই দুইটা ফাংশন হচ্ছে যে আমাদের হেডার ফাইল, যেমন এই স্ক্যানএফ, প্রিন্টএফ হচ্ছে studio.h এর মধ্যে, এরকম হেডার ফাইল আরেকটা হেডার ফাইল আছে conio.h। এই দুইটা হেডার ফাইল হচ্ছে এই conio.h হেডার ফাইলের মধ্যে। তো এটা এখন আর বর্তমান যে কম্পাইলারগুলো আছে সেগুলা এই ফাংশন, এই conio.h এই হেডার ফাইলটা সাপোর্ট করে না কম্পাইলারগুলো। তো সেক্ষেত্রে এই ফাংশন দুইটা আমরা শিখবো না, আমরা নর্মাল স্ক্যানএফ, প্রিন্টএফ, গেট CHR এবং গেটস এবং পুটস এই ফাংশনগুলোই আমরা জেনে রাখবো, ঠিক আছে? তো আচ্ছা, মেহেদি হাসান জিজ্ঞেস করছো গেট কখন ব্যবহার করব আর স্ক্যানএফ কখন ব্যবহার করব। আচ্ছা, যখন দেখো স্ক্যানএফ এর মাধ্যমে যদি আমরা ইনপুট নেই, তাহলে দেখো আমরা কি করছি, এটা INT অর্থাৎ পূর্ণ সংখ্যার একটা নাম্বার আমরা স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিলাম, ঠিক আছে? কিন্তু আমরা এই পূর্ণ সংখ্যা গেটস এর মাধ্যমে ইনপুট নিতে পারবো না। আমাদের ধরো লেখার প্রয়োজন, একটা টেক্সট লেখা প্রয়োজন, যে ডিপ্লোমা লার্নিং জোন বা কারো একজনের নাম বা কোনো কিছু। তো এরকম টাইপের ইনপুট যখন আমাদের নেওয়া লাগবে, এরকম ক্যারেক্টার মানে আমাদের কোনো টেক্সট টাইপের জিনিস, মানে স্ট্রিং, টেক্সটকে আমরা স্ট্রিং বলে থাকি প্রোগ্রামিং ভাষায়, এরকম টেক্সট টাইপের কোনো কিছু ইনপুট নেওয়ার প্রয়োজন পড়লে তখন আমরা গেটস ফাংশন ব্যবহার করব। আর নর্মালি নাম্বার, তারপরে পূর্ণ সংখ্যার নাম্বার বা যে কোনো কিছু ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ ফাংশন ব্যবহার করব। আর একটা পার্থক্য আছে, আমরা স্ক্যানএফ এর মাধ্যমেও স্ট্রিং ইনপুট নিতে পারি। যেমন ধরো সাপোজ আমরা পূর্বের এক্সাম্পলটা দেখি, CH20 আমরা এভাবে নিলাম। তো এটা যদি আমরা স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিই, স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিতে হলে কি করতে হবে, এখানে %s দিব, আর এখানে কমা দিয়ে যখন আমরা স্ট্রিং ইনপুট নিব তখন কিন্তু % দিব না, শুধুমাত্র ভেরিয়েবলের নাম দিব, ঠিক আছে? তো এই স্ক্যানএফ এর মাধ্যমে এভাবে আমরা ইনপুট নিতে পারবো। কিন্তু সমস্যা কি, এই স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিলে আমরা মাঝখানে সাপোজ ধরো এখানে লিখলাম ডিপ্লোমা স্পেস লার্নিং, ঠিক আছে? এটুকু লিখলাম। বাট এই যে মাঝখানে একটা স্পেস দিছি না, তো কম্পিউটার করবে কি, কম্পাইলার করবে কি, শুধুমাত্র এই ডিপ্লোমাটুকুই মানে মেমোরিতে স্টোর করে রাখবে, স্পেসের পরের অংশটুকু রাখবে না, বাদ দিয়ে দিবে। তো
তো এটা কেন? কারণ হচ্ছে এই স্পেস যুক্ত অংশ স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিতে পারে না। তো সেই জন্য যখন আমাদের এরকম টেক্সট টাইপের কোনো কিছু ইনপুট নিব তখন আমরা গেটস ফাংশন ব্যবহার করব। ওকে, ডি কেন নিলাম না, %d না নিয়ে %s কেন নিলাম? ঠিক আছে, এ দেখো আমরা এই যে এখানে করছি কি ইন্টিজার টাইপের সংখ্যা নিছি, আইএনটি নাম্বার, অর্থাৎ আইএনটি দিয়ে বোঝায় কি একটা পূর্ণ সংখ্যা, ডাটা টাইপ হচ্ছে পূর্ণ সংখ্যা ডাটা টাইপ ইনপুট নিছি, সেই জন্য আমরা করছি কি, সেই জন্য %d দিছি। আর এখানে আমরা ক্যারেক্টার অ্যারে নিছি, অর্থাৎ এটা মানে বোঝায় একটা স্ট্রিং, তো স্ট্রিং টাইপের জন্য আমরা ব্যবহার করি %c। এরকম ভাবে আমরা যদি সাপোজ এখানে আমরা ধরে ইন্টিজার না নিয়ে আমরা ধরে এরকম ভাবে নিলাম FLOAT ফ্লোট, ধরে একটা নাম্বার নিলাম, নাম্বার 2 নামে একটা ভেরিয়েবল নিলাম। ঠিক আছে, তো ফ্লোট মানে হচ্ছে কি দশমিক যুক্ত নাম্বারের জন্য আমরা ফ্লোট টাইপের ডাটা টাইপ ব্যবহার করি। এটা হচ্ছে একটা কি ফ্লোট টাইপের ভেরিয়েবল হলো। এটা যখন আমরা এখন আবার স্ক্যানএফ এর মাধ্যমে ইনপুট নিব, কিভাবে ইনপুট নিব? স্ক্যানএফ %f ampersand নাম্বার 2। দেখো এখানে আমি আবার %f নিলাম, কেন f নিলাম? কারণ হচ্ছে ফ্লোট টাইপের ভেরিয়েবল আমরা ইনপুট নিচ্ছি, সেজন্য %f নিলাম। এখানে ইন্টিজার টাইপের ইনপুট নিচ্ছি, সেজন্য %d দিছি। আর এখানে আমরা ক্যারেক্টার অ্যারের জন্য নিছি, সেজন্য %s ব্যবহার করছি। আচ্ছা আচ্ছা, আস্তে বুঝাবো না আরো? ওকে, ঠিক আছে। তাহলে আমাদের একটা জিনিস কি এখানে তোমাদের বিষয়টা হচ্ছে যে তোমরা এই বিষয়গুলা হয়তো বা নতুন জন্য একটু কঠিন লাগতেছে, বাট তোমরা ভিডিওটা আরেকবার দেখলে হয়তো মানে ভালোভাবে বুঝতে পারবা। তো আমি আরেকবার একটু রিভাইন্ড করি। তো আমাদের এই যে ফাংশনগুলো আছে, ফরম্যাটেড ইনপুট আউটপুট ফাংশন, এই ফাংশনগুলোর মাধ্যমে মূলত আমরা বিভিন্ন কিছু ইনপুট এবং আউটপুট নিয়ে থাকি। তো ইনপুট নেওয়ার জন্য আমরা স্ক্যানএফ, প্রিন্টএফ, গেটস, এই ফাংশনগুলো, গেটস, পুটস, এই ফাংশনগুলো ইনপুট আউটপুটের জন্য নিয়ে থাকি। তো আমাদের যেমন ফাংশনের প্রত্যেকটারই ফরম্যাট আছে, যেমন স্ক্যানএফ এর ফরম্যাট ছিল কি যে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার, তারপরে কমা দিয়ে ভেরিয়েবল নেম। তো ফরম্যাট এগুলোকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার, %d, %c, %s, %f, এগুলোকে বলা হয় ফরম্যাট স্পেসিফায়ার। তো আমাদের বিভিন্ন ডাটা টাইপ পড়ছিলাম আমরা, যে ডাটা টাইপ ইন্টিজার টাইপ, ফ্লোট টাইপ, ডাবল টাইপ, এই ডাটা টাইপগুলো অনুসারে আমাদের এই ফরম্যাট স্পেসিফায়ারগুলো নির্ধারণ হয়। যদি হয় ইন্টিজার তাহলে সেটার জন্য %d, যদি হয় ফ্লোট সেটার জন্য %f, যদি হয় স্ট্রিং সেটার জন্য %s, এরকম বিভিন্ন টাইপের জন্য বিভিন্ন ফরম্যাট স্পেসিফায়ার আমরা ব্যবহার করে থাকি। তো এই জিনিসগুলা আমাদের কি হবে, আমরা যখন প্রোগ্রাম করব, প্রোগ্রাম করার সময় বারবার ব্যবহার করব, তখন বিষয়গুলা আরো ক্লিয়ার হয়ে যাবে। তো আমাদের নর্মালি আরো কিছু জিনিস আছে, যেমন আমাদের সর্বোচ্চ ব্যবহার হবে দুইটা ফাংশন, সেটা হচ্ছে স্ক্যানএফ আর প্রিন্টএফ। এই বাকি ফাংশনগুলো আমাদের কিন্তু ব্যবহার না করলেও চলে। ঠিক আছে, তো আমাদের স্ক্যানএফ এবং প্রিন্টএফ ফাংশন সম্পর্কে আমাদের আরো কিছু জিনিস আমাদের জানতে হবে। সেটা হচ্ছে কি যে আমরা স্ক্যানএফ এবং প্রিন্টএফকে আরো কিন্তু বিভিন্নভাবে মডিফাই করতে পারি। কেমন মডিফাই করতে পারি? তো যেমন নর্মাল আমি যদি প্রিন্টএফ ব্যবহার করি, ঠিক আছে, এই প্রিন্টএফ এর ভিতরে সাপোজ আমার একটা ভেরিয়েবল আছে ইন্টিজার টাইপের, int a = 2490, এটা একটা আমাদের ভেরিয়েবলের মানটা আছে আর কি, এই ইন্টিজার টাইপের একটা ভেরিয়েবলে। এটা আমি আউটপুটে দেখতে যাচ্ছি। আমি যদি এটা নর্মাল ইন্টিজার টাইপের ভেরিয়েবল আউটপুটে দেখার জন্য আমরা কি করব, %d দিব, দিয়ে আমাদের কমা দিয়ে ভেরিয়েবলের নাম কি, ভেরিয়েবলের নাম হচ্ছে a, তো আমরা a দিব, দিয়ে সেমিকোলন। তো এটা হয়ে গেল কি আমাদের এই ভেরিয়েবলটা আমাদের প্রিন্টএফ আউটপুটে প্রদর্শন করবে। এখন এই সেম ভেরিয়েবলটায় আমি করতে পারি কি, আমি ভেরিয়েবলটার সাথে এই যে ফরম্যাট স্পেসিফায়ার আছে এই জিনিসটাকে বিভিন্নভাবে মডিফাই করতে পারি। কেমন? এটা হলে নর্মালি ধরো তোমার আউটপুট দেখাবে এরকম, আউটপুটে দেখাবে 2490, এভাবে আউটপুটে জাস্ট এই জিনিসটা দেখাই দিবে। এটা ধরো আমাদের আউটপুট, ঠিক আছে, 2490 দেখবে। আবার আমি যদি প্রিন্টএফ ফাংশনটা %6d এইভাবে দিই, তাহলে কি হবে, কমা a, ঠিক আছে। এভাবে যখন দিব তখন কি করবে, 6টা ডিজিটের একটা ব্লকের মতো করে চিন্তা করবে, 6টা ডিজিটের ব্লক চিন্তা করলো, ঠিক আছে। এর মান কত, ক্লাসের থেকে চিন্তা করবে 0 9 4
2 ডান দিক থেকে পূরণ করা শুরু করবে, বাম দিকে ফাঁকা রাখবে, অর্থাৎ 6টা ব্লক চিন্তা করবে, 6টা ব্লক স্ক্যানএফ নিব, ইনপুট নিই না, এটা দেখো এটা হচ্ছে যে আমি নাম্বারটা সেট করে নিছি, ধরো এই নাম্বারটা আমরা ইনপুট নিতে পারতাম, বাট আমরা এটা এমনিতেই আপাতত ভেরিয়েবলের মধ্যে রাখছি। স্ক্যানএফও আমরা নিতে পারতাম, বাট প্রিন্টএফটা বুঝতেছি এখন প্রিন্টএফে মানে আমাদের আউটপুটের যে ফরম্যাটিংগুলো আছে ফরম্যাটিংগুলো একটু বোঝার চেষ্টা করতেছি। দেখো নর্মাল ডি দিলে নর্মালি ভেরিয়েবলটা দেখাবে, আর যখন আমরা 6D দিব অর্থাৎ 6টা ব্লক চিন্তা করবে, ব্লক চিন্তা করে ডান দিক থেকে পূরণ করবে, বাম দিকে 2টা ঘর ফাঁকা রাখবে, এভাবে কাজ করে। আবার আমরা যদি আরেকভাবে করতে পারি, আবার যদি প্রিন্টএফ -6D, এখানে হবে কি, এখানে এটার জন্য আমাদের যেটা হবে সেটা হচ্ছে যে -6D দেওয়ার কারণে ডান দিকে 2টা ঘর ফাঁকা রাখছে, নর্মাল 6D দিলাম বাম দিকে 2 ঘর ফাঁকা রাখলো, -6D দিলাম ডান দিকে 2 ঘর ফাঁকা রাখলো। তো এইভাবে বিভিন্নভাবেই কিন্তু আমাদের এই ফাংশনগুলোকে আমরা মডিফাই করতে পারি। তো এখন কথা হচ্ছে আবার এখানে যদি আমরা 6D এর আগে যদি 0 লাগাই দিই তাহলে কি হবে, 0 দ্বারা পূর্ণ করবে ফাঁকা জায়গাগুলো। এরকম এগুলো হচ্ছে কি যে তোমাদের এই যে এই মডিফিকেশনগুলো আসলে কিন্তু মানে আমাদের প্রোগ্রাম যখন করব নরমালি প্রোগ্রাম করার সময় খুব একটা কাজে লাগে না, কারণ আমরা প্রোগ্রাম করার সময় নরমালি আমাদের কাজ করি, মানে এত মডিফিকেশন বা এগুলো আমাদের নর্মাল প্রোগ্রামের জন্য প্রয়োজন পড়ে না। জাস্ট তোমাদের বইয়ে অধ্যায় একটা দেওয়া আছে, বিষয় সম্পর্কে তোমাদের একটু ধারণা দেওয়া দরকার, সেই জন্য তোমাদের সাথে একটু আলোচনা করতেছি। পরীক্ষার জন্য খুব বেশি ইম্পর্টেন্ট এগুলো না, বাট একটা আইডিয়া থাকা দরকার যে যেমন স্ক্যানএফ ফাংশনের সিনট্যাক্সটা লেখো। তো স্ক্যানএফ ফাংশনের সিনট্যাক্সটাকে আমি প্রথমেই বলছি, ধরো তোমাদের হচ্ছে যে স্ক্যানএফ লিখতে হবে, স্ক্যানএফ, এরপরে হচ্ছে এটা হচ্ছে আমাদের ফরম্যাট স্পেসিফায়ার, তারপর কমা এম্পারসেন্ট দিয়ে ভেরিয়েবল নেম। তো এরকম ভাবে তোমাদের অতি সংক্ষিপ্ত কোশ্চেন আকারে আসতে পারে, ঠিক আছে। তো এই অধ্যায় থেকে আরেকটা জিনিস ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে স্কেপ সিকোয়েন্স, এটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই ফাংশনগুলো সম্পর্কে আমরা জানলাম, ফাংশনগুলো আমাদের ব্যবহার করা লাগবে আমাদের প্রোগ্রাম করার জন্য, সাথে আমাদের এগুলো বোঝাও প্রয়োজন। তো সেই জন্য তোমাদের সাথে জাস্ট আলোচনা করলাম। তো বিষয়গুলো আমরা প্রোগ্রাম যখন করব তখন আরো ভালোভাবে বুঝতে পারবো, ঠিক আছে। তো আপাতত তোমাদের সাথে আমি যে কয়টা জিনিস আলোচনা করছি তার মধ্যে এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কি স্কেপ সিকোয়েন্স, সি এখান থেকে একটা কোশ্চেন আসবে ধরে রাখো পরীক্ষাতে, কিরকম যে অতি সংক্ষিপ্ত কোশ্চেন বেশি আসে এখান থেকে। আমাদের স্কেপ সিকোয়েন্স বলে কি যে আমাদের আউটপুটে আমাদের বিভিন্ন ধরনের কন্টেন্ট প্রদর্শনের সময় সেগুলোকে আরো সুন্দরভাবে প্রদর্শন করার জন্য বিভিন্ন ধরনের ব্যাকস্ল্যাশ সহকারে বিভিন্ন ধরনের ক্যারেক্টার আমরা ব্যবহার করে থাকি। এই ব্যাকস্ল্যাশ সহ এই ক্যারেক্টারগুলোকে বলা হয় স্কেপ সিকোয়েন্স। অর্থাৎ আমরা এই ব্যাকস্ল্যাশ কোনটা, ব্যাকস্ল্যাশ হচ্ছে এইরকম যে সাইনটা এটাকে বলা হয় ব্যাকস্ল্যাশ, আর এরকম সাইনটাকে এটাকে বলা হয় ফরওয়ার্ড স্ল্যাশ, এটাকে ব্যাক স্ল্যাশ। স্ল্যাশ ব্যাকস্ল্যাশ, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ আর এটা হচ্ছে ফরওয়ার্ড স্ল্যাশ, ঠিক আছে। তো আমাদের এই ব্যাকস্ল্যাশ সহকারে যে ক্যারেক্টারগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় স্কেপ সিকোয়েন্স। তো স্কেপ সিকোয়েন্স আমরা যেমন সাপোজ ধরো আমাদের এই যে প্রিন্টএফ ফাংশন, এই প্রিন্টএফ ফাংশনেই আমরা ব্যাকস্ল্যাশ স্কেপ সিকোয়েন্সগুলো ব্যবহার করে থাকি। তো প্রিন্টএফ এই প্রিন্টএফ ফাংশনের মধ্যে আমাদের কি করতে হবে, দেখো এখানে ওকে, তো এখানে আমাদের
নর্মাল ধরো সাপোজ আমরা একটা টেক্সট প্রিন্ট করব, this is a text for testing escape sequence, ঠিক আছে? This is a text for testing escape sequence. তো এই যে escape sequence, এই যে আমরা লেখাটা লিখলাম, দুই লাইনে লিখছি না, প্রথম লাইনে লিখছি এতটুকু, দ্বিতীয় লাইনে লিখছি এতটুকু, বাট আমাদের আউটপুটে যখন দেখাবে তখন কিন্তু এক লাইনে দেখাবে, দুই লাইনে দেখাবে না। মানে এটা সম্পূর্ণটা একটা সিঙ্গেল লাইনে দেখাবে, দুই লাইনে দেখাবে না। বাট আমরা চাচ্ছি আমাদের আউটপুটেও এরকম দুই লাইনেই দেখাক। তো যখন আমরা এরকম চাবো যে আমরা আউটপুটে মানে এরকম প্রথম লাইনে দেখাবে এতটুকু অংশ, দ্বিতীয় লাইনে দেখাবে এতটুকু অংশ, এরকম যদি আমরা চাই, তাহলে এখানে আমাদের এই ডাবল কোটেশনের ভিতরেই যেখানে চাচ্ছি আমরা লাইন ব্রেক করতে, অর্থাৎ এইটুকু দেখানোর পরে আমাদের পরের লাইন এতটুকু দেখাবে, সেখানে আমরা করব কি, এখানে ব্যাকস্ল্যাশ দিয়ে একটা এন দিব। ব্যাকস্ল্যাশ দিয়ে এন দেওয়া মানে বোঝাচ্ছে যেখানে আমরা একটা লাইন ব্রেক চাচ্ছি, বাকি অংশ পরের লাইনে। আমরা চাচ্ছি যে দিস ইজ প্রথম লাইনে দেখাবে, তারপরে বাকিটুকু পরের লাইনে, এরকম ভাবে আউটপুটটা দেখাবে, এরকম ভাবে দিস ইজ এ টেক্সট ফর টেস্টিং স্কেপ সিকোয়েন্স, ঠিক আছে? তো এই যে তিনটা লাইনে আমরা আউটপুটটা ভাবে দেখতে যাচ্ছি, তাহলে যে দিস ইজ এ এর পরে আমরা কি করব, এখানে একটা ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিব। তার মানে বুঝবে যে এটুকুর পরে একটা লাইন ব্রেক আসবে, তারপরে এতটুকু লেখা দেখাবে, তারপরে এখানে যখন একটা ব্যাকস্ল্যাশ এন দেখবে তখন এটুকু আবার পরের লাইন দেখাবে, আউটপুটটা তখন আমাদের এইভাবে দেখাবে। তো এটা হচ্ছে আমাদের স্কেপ সিকোয়েন্সের ফরম্যাট। যেমন আমরা নিউ লাইন নিতে চাইলাম, আমরা চাচ্ছি যে আমাদের এই লেখাটার এই যে স্কেপ সিকোয়েন্সের এখানে ডাবল কোটেশন চাই। বাট দেখো আমরা এই যে ডাবল কোটেশন দিয়ে শুরু করছি, ডাবল কোটেশন দিয়ে শেষ করছি, আমাদের প্রোগ্রামিং আউটপুটে কিন্তু ডাবল কোটেশন দেখায় না। বাট আমরা চাই, আমরা ডাবল কোটেশন দেখতে চাই, ঠিক আছে? তো আমরা প্রোগ্রাম করার সময় এই জিনিসগুলো আবার তোমাদের কম্পিউটারে স্ক্রিন শেয়ার দিয়ে এই জিনিসগুলো আবার দেখাই দেবো। তোমরা জাস্ট এখন বিষয়গুলো কনসেপ্টটা বুঝে রাখো যে আমরা এরকম ডাবল কোটেশন দেখতে চাই, বাট আমাদের প্রোগ্রামে কিন্তু ডাবল কোটেশন দেখায় না। তো ডাবল কোটেশন দেখার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এরকম, এই যে ব্যাকস্ল্যাশ দিয়ে একটা ডাবল কোটেশন দিব, আবার একটা ডাবল কোটেশন কোথায়, এখানে ব্যাকস্ল্যাশ দিয়ে আরেকটা ডাবল কোটেশন দিব। তার মানে এখানে একটা ডাবল কোটেশন শো করবে, এখানে একটা ডাবল কোটেশন শো করবে। আবার লেখার মাঝে দেখো আমরা চাইলাম যে ফর আর টেস্টিং এর মাঝে একটা ট্যাব পরিমাণ মানে 4 স্পেস পরিমাণ গ্যাপ থাকবে, অর্থাৎ এরকম ভাবে আমরা আউটপুটে চাচ্ছি যে ফর এতক্ষণ ফাঁকা দিবে, ফাঁকা দিয়ে টেস্টিং লেখাটা এইভাবে দেখাবে। তো এটার জন্য আমরা করব কি, ফর আর টেস্টিং এর মাঝে, এই যে ফর আর টেস্টিং এর মাঝে এখানে আমরা ব্যাকস্ল্যাশ টি দিব। টি দিলে আমাদের একটা হরিজন্টাল ট্যাব দেখাবে। আবার আমরা ভার্টিক্যাল ট্যাবের জন্য ব্যাকস্ল্যাশ ভি ব্যবহার করব। আবার আমরা চাই যে আউটপুটের একটা নির্দিষ্ট সময়, সাপোজ ধরো এই লেখাটুকু প্রিন্ট করার পরে, এই যে স্কেপ লেখার পরে সিকোয়েন্স লেখার আগে আমাদের একটা পিপ পিপ করে একটা শব্দ হয় না কম্পিউটারে, তোমার কোনো অ্যালার্ম বাজে, যেটা যে কোনো কম্পিউটারে কোনো কিছু সমস্যা হলে বা কোনো সিগন্যাল দিলে পিপ 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 এরকম একটা শব্দ হয় কিন্তু। তো এরকম শব্দটা কিন্তু আমরা ম্যানুয়ালি মানে আমরা প্রোগ্রামের মাধ্যমেও তৈরি করতে পারি। তো সেটা তৈরি করার জন্য আমরা কি করতে পারি, ব্যাকস্ল্যাশ এই লেখা যখন দিব, এই লেখাটুকু দেখানোর পরে একটা অ্যালার্ম বাজবে, পিপ পিপ করে একটা শব্দ হবে, শব্দ হওয়ার পরে বাকি লেখাটুকু দেখাবে। আমরা কম্পিউটারে যখন দেখব তখন বিষয়গুলো কিন্তু আরো ভালোভাবে বুঝতে পারবো। তো এটাই ছিল হচ্ছে আমাদের স্কেপ সিকোয়েন্স। তো এই স্কেপ সিকোয়েন্সেরও কিছু প্রোগ্রাম আছে। প্রোগ্রামগুলো হচ্ছে আমাদের ফর লুপ ব্যবহার করা, ইফিলস ব্যবহার করা। তো ফর লুপ, ইফিলস এগুলো আমরা এখনো শিখি নাই, এগুলো হচ্ছে পঞ্চম অধ্যায়ে আমরা শিখব। তো পঞ্চম অধ্যায়ে শেখার পরে বাকি জিনিসগুলো আমরা তারপরে দেখবো আর কি। তো আজ চতুর্থ অধ্যায় এতটুকুই ছিল। তো এই বিষয়গুলো যেহেতু তোমাদের নতুন, তোমাদের বুঝতে একটু কষ্ট হচ্ছে, তো আমরা কম্পিউটারের বিষয়গুলো একটু দেখব, দেন তারপরে তোমাদের বিষয়গুলো একটু ক্লিয়ার হবে। তো নেক্সট ক্লাসটা ইনশাল্লাহ আমরা কম্পিউটারে স্ক্রিন শেয়ার করে সেভাবে করার চেষ্টা করব। তো নেক্সট ক্লাসটা দুইটা পার্টে বিভক্ত থাকবে। একটা হচ্ছে তোমাদের ফার্স্টে আমরা কনসেপ্টগুলো দেখব, অর্থাৎ আমাদের ফার্স্টের যে
ইফ ইলস কন্ডিশন, ফর লুপ জিনিসটা কি, এগুলো আমরা বোর্ডে দেখব। বোর্ডে দেখার পরে বাকি অংশে, অর্থাৎ আমাদের বাকি অংশে আমরা স্ক্রিন শেয়ার করে প্রোগ্রামগুলো দেখব। মানে 2টা লাইভ হবে নেক্সট ক্লাসটাতে, চলো 2টা ক্লাস, মানে 2টা ক্লাসে আমরা 2টা জিনিস দেখব। তো সেক্ষেত্রে তোমাদের আমি এক্সট্রা একটা টাইম নিয়ে, লম্বা সময় নিয়ে নেক্সট ক্লাসটা নিব। তো তোমাদের গ্রুপে আমি জানিয়ে দিব কোন সময় তোমাদের ক্লাসটা ফ্রি টাইমে কিভাবে নেওয়া যায় ভালোভাবে। তো ভালো থেকো সবাই, নেক্সট ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।